কুণাল ঘোষ দুবাইতে দাঁড়িয়ে আছেন, একটা ফটো দিয়েছেন, তার নিচে সোশ্যাল মিডিয়ায় দেখবেন লোকজন লিখছে যে ওখানে কিন্তু চুরি করলে প্রচণ্ড মার। শিলিগুড়ি বা দুর্গাপুরে আন্তর্জাতিক মানের যদি একটা ক্রিকেট স্টেডিয়াম হতো তাহলে হয়তো ইডেন গার্ডেন থেকে মাঠ মানে খেলা সরলে হয়তো এই খেলাগুলোর ভেতর হতে পারত, সেগুলো হয়তো KKR এর নথিভুক্ত মাঠের তালিকায় থাকতো। আরও বলছি, আপনার পয়সা থেকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়াতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু একটা সরকারের কোনো লক্ষ্মীর ভাণ্ডারটাই একমাত্র উদ্দিষ্ট হতে পারে না। বাইরে থেকে কি কি শিল্প আমার এখানে এসছে, আমাকে এটা বলো না যে নিউ টাউনে বার্জার পেন্টসের একটা নতুন অফিস হয়েছে। বার্জার পেন্টস কিন্তু আমার কলকাতাতেই হেডকোয়ার্টার ছিল, সেই হেডকোয়ার্টারটা তুমি শিফট করেছো। ITC আমার কলকাতার কোম্পানি, সঞ্জীব গোয়েঙ্কার যে কোম্পানি সেটা কলকাতার কোম্পানি, নেউটিয়াদের প্রমোটিং এগুলো কলকাতার কোম্পানি, তার জন্য বিশ্ব বাণিজ্য সম্মেলন করতে হয় না। কয়লা চুরি, বালি চুরি এগুলো করবার জন্য বিদেশি বিনিয়োগ লাগে। এখানে এই আলোচনাগুলো হওয়ার কথা ছিল যে আপনার ট্যাক্সের টাকায় আপনার জন্য কি পরিকল্পনা করা হচ্ছে, সেটা না হয়ে কি হয়েছে, কে কত বড় হিন্দু আর কে কত বড় মুসলিম। সৌরভ গাঙ্গুলি ওনার সফর সঙ্গী, শালবনীতে কারখানায় একটা ইট গাঁথতে পারলো না, সে আমার জন্য শিল্প আন। আমি চাইবো আমার মুখ্যমন্ত্রী এবার কি অন্তত কিছু শিল্প আনুন, শুধুমাত্র মৌ বা মৌ ভান্ডার কেন। স্নেহাশিস চক্রবর্তী যিনি আমার পরিবহন মন্ত্রী, তিনি গত কয়েকদিন আগে একটা বিবৃতি দিয়েছিলেন যে সব বাস রুট আর লাভজনক নয় বলে কিছু বাস রুটকে বসিয়ে নতুন বাস রুট চালু করা হবে। সকালে তৃণমূল, বিকেলে পদ্ম ফুল, দিনের শেষে আপনি এপ্রিল ফুল। মুখ্যমন্ত্রী বলেছিলেন বাংলাকে লন্ডন বানাবেন, সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আজ লন্ডন সফরে আছেন, কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রী অনেক কিছুই বলেছিলেন। মুখ্যমন্ত্রী লন্ডনে যান, লন্ডনে গিয়ে বাংলার জন্যে শিল্প আনবেন, কোট আনকোট এরকম দাবি করা হচ্ছে। কিন্তু কি বলতো, আমরা যারা রাজনীতিবিদ না বা যারা আমরা পাবলিক ফিগার, তাদের কাছে পারসেপশনটা খুব গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী যারা সফর সঙ্গী, যেমন ধরো কুণাল ঘোষ দুবাইতে দাঁড়িয়ে আছেন, একটা ফটো দিয়েছেন, তার নিচে সোশ্যাল মিডিয়ায় দেখবে লোকজন লিখছে যে ওখানে কিন্তু চুরি করলে প্রচণ্ড মারে। উনি মুখ্যমন্ত্রী লন্ডনের সেন্ট্রাল পার্কে হাঁটতে হাঁটতে বোধহয় একবার একটু পেছন দিকে হেঁটেছেন, হাঁটতেই পারে না, আমরা অনেক সময় এরকম করি, আমাদেরও একটা পার্সোনাল টাইম আছে, কিন্তু পারসেপশন কোথায় চলে গেছে। লোকজন লিখছে যে আপনি তো রাজ্যটাকে পেছনে অলরেডি নিয়ে গেছেন, আর কতটা পিছনে হাঁটবেন। দুর্ভাগ্যটা হচ্ছে এটা যে মুখ্যমন্ত্রী সফর সঙ্গে যারা আছেন, যেখানে সাংবাদিকরা আছে, শিল্পপতিরা আছে, লোকজন লিখছে সোশ্যাল মিডিয়ায় যে আপনারা যখন গেছেন আপনাদের আসল গুণটা কাজে লাগান, কোহিনূরটাকে ঝেপে নিয়ে এখানে চলে আসুন। মুখ্যমন্ত্রী একটা সাংবিধানিক পোস্ট, উনি আমারও মুখ্যমন্ত্রী। আপনি ভাবুন, গত 2011 থেকে 2025 14 বছরে আপনি আপনার পারসেপশনটা সততার প্রতীক থেকে কোন জায়গায় নামিয়ে এনেছেন। আপনার মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়ানো উচিত। তাও আমি চাইবো আমার মুখ্যমন্ত্রী এবার গিয়ে অন্তত কিছু শিল্প আনুন, শুধুমাত্র মৌ বা মৌ ভাণ্ডার যেন না আসে। শিল্প কি আসবে? দেখো, এটা ফেলুদাও বলতে পারবে না, আমি কি বলবো। এবার আমি দেখো আশাবাদী হতে চাই। শুনলাম উনি নাকি ম্যানচেস্টার সিটির সঙ্গে আবার একটা মৌ স্বাক্ষরিত হয়েছে যে আমার এখানে ফুটবলের পরিকাঠামো উন্নয়নের জন্যে। দুর্ভাগ্যটা কোথায় জানো তো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে আসবার মানে শাসক হিসেবে আসার পর অনেকগুলো প্রকল্পের ভেতর একটা প্রকল্প ওনার ছিল হচ্ছে প্রত্যেকটা জেলা সদরে যে স্টেডিয়ামগুলো আছে সেগুলোকে স্পোর্টস কমপ্লেক্সে উন্নীত করা। তারপরে দুর্গাপুজো হোক, ISL হোক বা অন্য কিছু হোক, যুবভারতী ছাড়া কোনো মাঠ পাওয়া যায় না। যখন ফুটবল খেলা হয় খুব বেশি হলে কিশোর ভারতী। গত কয়েক বছর আগে যুব বিশ্বকাপ হয়েছিল, তোমরা সবাই জানো। সেই যুব ফুটবল বিশ্বকাপের সময় মাঠ পাওয়া যাবে না বলে কিশোর ভারতী হোক, তারপরে ISL কিশোর ভারতী হয়েছিল, ডার্বি খেলবার জন্য মানে মাঠ খুঁজে পাওয়া যাচ্ছিল, ডার্বি ক্যান্সেল করতে হয়েছিল। রামনবমী উপলক্ষে ইডেন গার্ডেন্সে খেলা আয়োজন করা যাবে না বলে খেলা গৌহাটিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যদি ওনার সত্যি মাঠের, উনি যে দাবিটা করেছিলেন যে 14 বছরে প্রত্যেকটা জেলা সদরে, আমি অন্য কোনো জেলা সদর ছেড়ে দিলাম, শিলিগুড়ি বা দুর্গাপুরে আন্তর্জাতিক মানের যদি একটা ক্রিকেট স্টেডিয়াম হতো তাহলে হয়তো ইডেন গার্ডেন থেকে মাঠ
মানে খেলা সরলে হয়তো এই খেলাগুলোর ভেতর হতে পারতো, সেগুলো হয়তো কেকেআরের নথিভুক্ত মাঠের তালিকায় থাকতো। শুধু তো মুখে মারিতং জগৎ করলে হবে না, বাস্তবায়িত করতে হবে। আমি নিজে একজন তথ্য প্রযুক্তি কর্মী, সেই তথ্য প্রযুক্তির আঙিনায় দীর্ঘদিন বাদে একটা ইনফোসিসের ঢক্কানি না দেওয়ার পর ইনফোসিস একটা অফিস খুলেছে স্টার্ট আপ নিয়ে। আমাদের এখানে স্টার্ট আপ হচ্ছে, তোমরা সবাই জানো, তোমরা ইনথিং। সেই স্টার্ট আপ নিয়ে আমার রাজ্যের দৃষ্টিভঙ্গি কী? রেবন্ত রেড্ডি, তেলেঙ্গানার যিনি মুখ্যমন্ত্রী, আমাদের কংগ্রেসের বলে বলছি না, উনি যখন দাভোসে গেছিলেন, উনি সেখান থেকে বিনিয়োগ নিয়ে এসেছিলেন। তার নথি রয়েছে, কর্ণাটকে হচ্ছে, কর্ণাটকেও আমাদের সরকার। তোমরা নিজের একটা স্টার্ট আপের অঙ্গ, একটা নিউজ পোর্টাল স্টার্ট আপ, তোমাদের জন্য কেন্দ্রীয় সরকার তো কিছু করেই না, বাদ দাও স্টার্ট আপ যে কী, ঈশ্বর জানে যে সেটা, সেই স্টার্ট আপ নীতিতে তোমরা কতটা সুরাহা পাও একমাত্র তোমরা বলতে পারবে। আমি অন্তত তোমাদের, যেহেতু এতদিন দীর্ঘদিন তোমাদের সঙ্গে আমরা সংযুক্ত, তোমরা কোনো সুরাহা পাও বলে আমি অন্তত জানি না। রাজ্য সরকারও তোমাদের কোনো সুরাহা দেয়? উত্তর না। এই যদি আমার দৃষ্টিভঙ্গে লন্ডনে গিয়ে ওই দৌড়েই হবে, সেন্ট্রাল পার্কে হবে, কুণাল ঘোষের ছবিই হবে, বা সংবাদপত্রের যেগুলো, এগুলোকে আমি পেড নিউজই বলবো, সংবাদপত্রের সাংবাদিককে রাজ্যের পয়সায় তুমি সফরসঙ্গী করেছো, তাদেরকে ভালো ভালো কথা লিখতেই হবে। তা ওই মানে সংবাদপত্র তো এখন সব পেড নিউজ, ওখানে গিয়ে রাজ্যের ভাবমূর্তি নাকি উন্নয়ন করছে, কিছু বলার নেই। আর সৌরভ গাঙ্গুলি ওনার সফরসঙ্গী, শালবনীতে কারখানায় একটা ইঁট গাঁথতে পারলো না, সে আমার জন্য শিল্প আনবে। মানে ছাগল দিয়ে মাছ চাষ হচ্ছে, সব কিছু একটা লিমিট আছে। মুখ্যমন্ত্রী তো সেখানে এটাও দাবি করেছেন যে লন্ডন টু কলকাতা সরাসরি যোগাযোগ ব্যবস্থা চালু হোক আবার, এটা নিয়ে কি বলবেন? দেখো, লন্ডন থেকে কলকাতার একটা সময় ব্রিটিশ এয়ারওয়েজ ছিল, লন্ডন থেকে কলকাতার লুফথানসা ছিল, শুধুমাত্র লন্ডন বলবো না, বৃহত্তর ইউরোপ। আমি যেহেতু তোমরা জানো যে তথ্য প্রযুক্তিবিদ হিসেবে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন দেশে কাজ করতে যেতে হয়। মুখ্যমন্ত্রীর দাবিটা খুব সংগত যে এখান থেকে লন্ডন যেতে এখন যেহেতু হয় ভায়া দিল্লি বা ভায়া দুবাই বা ভায়া মানে এমিরেটস, মানে যে ফ্লাইট ক্যারিয়ার আছে তাদের বেস লোকেশনের ভিত্তিতে, মানে তুমি যদি এয়ার ইন্ডিয়ায় যাও তাহলে দিল্লি হয়ে যেতে হবে, তুমি যদি এমিরেটস বা কাতারে যাও তাহলে দোহা বা দুবাই হয়ে যেতে হবে। তো তাদের বেস লোকেশনের ভিত্তিতে ট্রানজিটটা প্ল্যান করা হয়। সেটা যদি সরাসরি বিমান চালু করা যায় তাহলে লন্ডন হয়তো 8 ঘন্টায় আমরা এখান থেকে পৌঁছে যাব। অত্যন্ত সাধু প্রস্তাব। কিন্তু ব্রিটিশ এয়ারওয়েজ বলো বা ফর দ্যাট ম্যাটার যে কোনো বিমান সংস্থা বা যে কোনো সংস্থা কোনো রুট চালায় লাভের ভিত্তিতে। এখান থেকে কবে কে ঘুরতে যাবে তার ভিত্তিতে সপ্তাহে 2 দিন, সপ্তাহে 3 দিন বিমান চালানো যায় না। মুখ্যমন্ত্রীর বোঝবার সুবিধার জন্যে বা তৃণমূল কংগ্রেসের বোঝবার সুবিধার জন্যে স্নেহাশিস চক্রবর্তী, যিনি আমার পরিবহন মন্ত্রী, তিনি গত কয়েকদিন আগে একটা বিবৃতি দিয়েছিলেন যে সব বাস রুট আর লাভজনক নয় বলে কিছু বাস রুটকে বসিয়ে নতুন বাস রুট চালু করা হবে। 3 নম্বর বাস আগে শ্রীরামপুর থেকে শ্যামবাজার পর্যন্ত আসতো, সেটা তখন কোট আনকোট, আমি কিন্তু একটা শব্দ বাড়িয়ে বলছি না, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পরিবহন মন্ত্রীর বক্তব্য অনুযায়ী সেই রুটটা এখন আর লাভজনক নয় বলে সেটা কালের নিয়মে বন্ধ হয়ে গেছে। একই যুক্তি, আজকে যদি পশ্চিমবঙ্গ বিনিয়োগের জন্য আদর্শ ঠিকানা হয়ে উঠতে পারে, আপনাকে আবেদন করতে হবে না, ব্রিটিশ এয়ারওয়েজ হোক, লুফথানসা হোক বা যে কোনো বিদেশি সংস্থা হোক, যারা বিমান সংস্থা, তারা ফ্র্যাঙ্কফার্ট থেকে, তারা লন্ডন থেকে সরাসরি বিমান চালু করবে। কারণ তাদেরকে লাভটা দিতে হবে তাদের প্রমোটারদের, তাদের ইনভেস্টরদের। সেইভাবেই পৃথিবীতে চলে এসছে। আপনি বরঞ্চ ভাবুন যে এখানে তো দেখুন, কয়লা চুরি, বালি চুরি এগুলো করবার জন্য বিদেশি বিনিয়োগ লাগে না, এবং তার জন্যে ব্রিটিশ এয়ারওয়েজ আপনাকে কোনো ফ্লাইটের ব্যবস্থা করবে না। কারণ আপনি তো বালি ভর্তি করে, কয়লা ভর্তি করে প্লেনে করে নিয়ে যেতে পারবেন না। তাহলে আপনাকে এখানে এই মানে ভদ্রসভ্য একটা ব্যবসা করতে হবে। সেটা তথ্য প্রযুক্তি হতে পারে, সেটা শিক্ষা হতে পারে।
এডুকেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভায়াবল ইন্ডাস্ট্রি এবং বাংলার মেধা সারা পৃথিবীতে সমাদৃত। তাহলে বাংলা কেন মেধার জন্যে একটা ডেস্টিনেশন হয়ে উঠবে না? সত্যম রায়চৌধুরী ওনার সফর সঙ্গী, যার প্রাথমিক পরিচয় হচ্ছে তিনি টেকনো ইন্ডিয়া গ্রুপের মালিক। সেই টেকনো ইন্ডিয়া গ্রুপের গত কয়েক বছরে প্লেসমেন্টের কি তথ্য, একাধিক ইউনিভার্সিটি ওনারা তৈরি করেছেন। সেই ইউনিভার্সিটির হোয়াইট পেপারের সংখ্যা কত, রিসার্চ পেপারের সংখ্যা কত, কতগুলো পেটেন্টের আবেদন করেছে। একটা ইউনিভার্সিটির যখন আমি গুণগত মান বিচার করি, এগুলো হচ্ছে তার প্যারামিটার। এই প্রশ্নটা করতে হবে। ধরে নিন স্বাস্থ্য, আমি ধরে নিলাম যে আমার যে রাজ্যের ডেমোগ্রাফি, আমার যে রাজ্যের পরিকাঠামো, এখানে বৃহৎ শিল্পের ক্ষেত্রে জমি একটা সমস্যা, আমি আপনার সঙ্গে সহমত দিদি। তাহলে আপনি পরিষেবা শিল্প ভাবুন। যে পরিষেবা শিল্পে ধরে নিন এই যে এখানে যে এসিজেডগুলো আছে, ইউনিটেক বলুন, ইকোস্পেস বলুন, এগুলো, সেখানে একটা 40 একরে 20,000 লোকের কর্মসংস্থান হয়। এগুলো আপনার পরিকাঠামো, মানে আপনার পরিসংখ্যান। তাহলে সেরকম পরিকাঠামোতে আপনি কেন ইনভেস্ট করছেন না? শিক্ষাগত দিক থেকে মানে শিক্ষা পরিকাঠামো হতে পারে, স্বাস্থ্য পরিকাঠামো হতে পারে, শিল্পের ক্ষেত্রে তথ্য প্রযুক্তি শিল্প হতে পারে, এডুকেশন স্টার্ট আপ হতে পারে। সেগুলো না করে আপনি এই যে কি করতে আপনি যাচ্ছেন ঈশ্বর জানেন। আপনি কি আমাদেরকে এটা জানাতে পারবেন আপনার সঙ্গে কোন কোন শিল্পপতিদের? আমি বিজেপির প্রচারের কে কোনো গুরুত্ব দিচ্ছি না। আপনার যদি মনে হয় এখানে বিয়ার ফ্যাক্টরি আপনি খোলাবেন, দ্যাট ইজ অলসো ওকে। কারণ এটা তো হতে পারে না যে ভারতবর্ষে ইতিহাস মানে পৃথিবীর পরিসংখ্যান অনুযায়ী মদ্যপায়ীর সংখ্যা সব থেকে বেশি। ফাইন, এবার এটা তো হতে পারে না যে বাইরে থেকে মদ আমদানি করতে হবে। এখানে আপনি ধরে নিন সেটা বলুন। আপনি তো কিছু মানে আপনার তো আমরা কিছু জানতে পারি না যে আপনি কি আপনার লক্ষ্য, আপনার অভিষ্ট। বলেন যে প্রতি বছর তিনি বিশ্ব বাণিজ্য সম্মেলন করেন। বিশ্ব বাণিজ্য সম্মেলন হচ্ছে অনেকটা বিজয়া সম্মেলনীর মতো, যে বিজয়া সম্মেলনীতে গিয়ে আমরা একটু আধটু মিষ্টি টিষ্টি খাই, গান বাজনা করি টরি, এইটা ওনার সেই বার্ষিক ইভেন্ট। তোমাকে তো বলতে হবে বিনিয়োগ। আচ্ছা, গত 14 বছর হয়েছে, গত 14 বছরে তোমরা সাংবাদিক, তোমরা রাস্তায় ঘুরে বেড়াও, তুমি সাংবাদিকতা ছেড়ে দাও, তুমি একজন যুব সমাজের প্রতিনিধি, তুমি রাস্তায় বেরো। ইনফোসিস এখন বিপ্রো তৈরি হচ্ছে। এটা বাদ দিয়ে বাইরে থেকে কি কি শিল্প আমার এখানে এসছে? আমাকে এটা বলো না যে নিউ টাউনে বার্জার পেন্টসের একটা নতুন অফিস হয়েছে। বার্জার পেন্টস কিন্তু আমার কলকাতাতেই হেডকোয়ার্টার ছিল, সেই হেডকোয়ার্টারটা তুমি শিফট করেছো। আইটিসি আমার কলকাতার কোম্পানি, সঞ্জীব গোয়েঙ্কার যে কোম্পানি সেটা কলকাতার কোম্পানি, নেউটিয়াদের প্রমোটিং, এগুলো কলকাতার কোম্পানি। তার জন্য বিশ্ব বাণিজ্য সম্মেলন করতে হয় না, কলকাতা বাণিজ্য সম্মেলন করলেই চলে। তোমার তো বলতে হবে তুমি বাইরে থেকে কি বিনিয়োগ আনছো, সেই বিনিয়োগের জন্য আমার কত কর্মসংস্থান হচ্ছে। এবার সেগুলো তো মহাশূন্যে হচ্ছে না, সেগুলো নিশ্চয়ই আমার কোথাও কোনো ভূখণ্ডে হচ্ছে। সেটা কল্যাণী হতে পারে, সেটা কল্যাণী মোহনপুর হাইওয়ে হতে পারে, সেটা কাঁকিনাড়া হতে পারে, সেটা আন্দুল হতে পারে, সেটা খড়গপুর হতে পারে। যেখানেই হোক না কেন তুমি তার নথিটা দাও যে হ্যাঁ গত 14 বছরে ইয়ার অন ইয়ার আমার ইনভেস্টমেন্ট হয়েছে এক্স অ্যামাউন্ট, ইয়ার অন ইয়ার আমার এমপ্লয়মেন্ট হয়েছে এক্স সংখ্যা, এবং এই তার নথি, বাইরে থেকে এত লোক এসছে। আমাকে তো বলতে হবে যে আমি এটা ম্যানুফ্যাকচার করছি বা সার্ভিস দিচ্ছি। দু ধরনের শিল্প হয়, হয় সেটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি অথবা সার্ভিস ইন্ডাস্ট্রি। আমি ধরে নিলাম জমির জন্যে যেহেতু বৃহৎ জমি দেওয়া যায় না, এবং এটাও ফ্যাক্ট যে আমি এটা সর্বান্তকরণে বিশ্বাস করি, বাংলায় যেখানে জনঘনত্ব এত বেশি, জমি প্রতি জনঘনত্ব, এবং এআই এনেবেলড ইনফ্রাস্ট্রাকচার হয়ে যাওয়ার সুবাদে ম্যানুফ্যাকচারিংয়ে খুব বেশি কর্মসংস্থান হবে না। যেমন ধরো টেসলা ভারতবর্ষে আসছে বলে আমরা শুনছি, আমি তোমাকে 10 টাকা স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারি টেসলা এলেও শুধুমাত্র ফ্রন্ট ডেস্কে কিছু সেলসের ছেলে ছাড়া খুব বেশি কর্মসংস্থান হবে না। কারণ টেসলা যে শিল্পটা তুলছে সেই শিল্পটা এআই এনেবেলড বা খুব হাইলি সফিস্টিকেটেড কম্পিউটার এনেবেলড ইন্ডাস্ট্রি হবে যদি ম্যানুফ্যাকচারিং ইউনিট এখানে শিফট হয়। তাহলে বিকল্পটা কি?
তোমার এখানে যে 11 কোটি বাঙালির তুমি মুখ্যমন্ত্রী, তোমাকে 11 কোটি মানুষ ভোট দেয় না, কিন্তু তুমি তো 11 কোটি বাঙালির মুখ্যমন্ত্রী। সে 11 কোটি বাঙালির ভেতর আমি যদি ধরি 20% বা 40% হচ্ছে যুব সমাজ, তাহলে 4 কোটি বাঙালি যুবক যুবতীর তুমি মুখ্যমন্ত্রী। তুমি তাদের কর্মসংস্থানের পরিকল্পনাটা কি? রাজ্যে তো চাকরিই নেই, শিল্প তো পরে দূরের কথা। তাহলে রাজ্যে দেখো, রাজ্যে চাকরি নেই, রাজ্য কেন ভারতবর্ষেও চাকরি নেই। তোমাকে দেখো, টু বি ভেরি অনেস্ট, আমাদেরকে সমস্যাগুলো বুঝে নিতে হবে। তোমরা প্রত্যেকে জানো গত কয়েক মাস আগে টিসিএস এর একটা বিজ্ঞাপন এসেছিল, টাটা কনসালটেন্সি সার্ভিস কিন্তু শুধুমাত্র কলকাতার কোম্পানি, সারা ভারতবর্ষে, যেখানে বলা হয়েছিল যে ফ্রেশার্সদের বছরে 3 লাখ টাকার মতো দেওয়া হবে। এবং তখন একটা মিম বলো বা তখন অনেক প্রতিবেদন হচ্ছে যে 10 বছর আগেও একই টাকা দেওয়া হতো, এখনও এই টাকা দেওয়া হবে। এর থেকে তো সত্যি সত্যি চায়ের দোকান দিয়ে আমি বেশি টাকা আয় করবো। ইনফোসিস গত কয়েক মাসে 80,000-এর কাছাকাছি লে অফ করেছে, ঠিক আছে? অর্থাৎ কর্মসংস্থানটা সারা ভারতব্যাপী সমস্যা। ডোনাল্ড ট্রাম্প আসবার জন্যে যেখানে শুল্কের এই লড়াই চলছে, অদূর ভবিষ্যতে এরকম ঘটনা বা দুর্ঘটনা আরও অনেক কোম্পানির সাথে ঘটবে। এটা হচ্ছে বাস্তব ল্যান্ডস্কেপ। সলিউশনটা কি? সমস্যা নিয়ে আলোচনা করলে তো হবে না, সমাধানগুলো বার করবার জন্যে আমরা নির্বাচন করি আমাদের নেতাকে, সেই নেতাদের আন্ডারে বেশ কিছু সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি অর্থাৎ আমলারা থাকে, যারা হচ্ছে একটা প্রকল্প তৈরি করে। তাহলে সেখানে বলতে হবে, ফর এক্সাম্পল আমি তোমাকে একদম আমার বিধানসভার একটা এক্সাম্পল দিই। আমি গত বছর, তোমরা জানো যে আমি বিধানসভায় কন্টেস্ট করেছিলাম। আমি বিধাননগরের বিধান বলে 10 দফা স্বপ্নের কথা বলেছিলাম। আমি হেরে গেছি, কিন্তু স্বপ্নগুলো বাস্তব। ধরে নাও আরজিকর থেকে যে খালটা শুরু হচ্ছে, সেই খালটা সেক্টর 5 হয়ে যাচ্ছে। সেই খালটাকে যদি সংস্কার করে ওয়াটার ট্যাক্সি চালু করা যায়, তাহলে তোমার যানজট কমবে, তোমার নতুন বিনিয়োগ আসবে এবং তোমার একটা বিকল্প জলপথ হবে। এবং শুধু তাই নয়, সেই ওয়াটার ট্যাক্সিটা তো আর সাধারণ মানুষকেই চালাতে হবে। আমার এই বিধানসভায় যে যে জায়গায় ধরো পিছিয়ে পড়া মানুষ, দেখো সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল হবে না, কেউ থাকবে 8 পাস, 10 পাস, 12 পাস, যেহেতু কায়িক পরিশ্রম করতে পারে। তাহলে আমার এই বিধানসভার ভেতর বেশ কিছু জায়গা আছে, যেমন ধরো শান্তিনগর, যেমন ধরো পাতিপুকুর, যেমন ধরো দত্তাবাদ, সেখানকার পিছিয়ে পড়া মানুষরা এখানে ওয়াটার ট্যাক্সি চালু করতে পারত। আচ্ছা, আমার এখানে পার্কিং একটা সমস্যা, আমি কিন্তু বাইরের ইনভেস্টমেন্ট বাদ দিয়ে বলছি। তুমি কর্মসংস্থানের কথা বললে, তুমি শপিং মলে গিয়ে ক্যান্টিলিভার পার্কিং দেখো, যেখানে 4 তলা 5 তলা, মানে ওই অ্যালুমিনিয়ামের এক একটা করে লিফটের মতো জায়গায় পার্কিং ওঠে। সামনে একজন লোক আকাশি জামা বা কালো জামা পরে দাঁড়িয়ে থাকে, সে পার্কিংয়ে তোমার কাছ থেকে পয়সা নেয়। এখানে রাস্তায় ফ্ল্যাট, মানে অনেকগুলো ফ্ল্যাট হয়েছে, ফ্ল্যাটের পার্কিং নেই, রাস্তাটাকে তুমি জবরদখল করে পার্কিং করছো। তুমি যদি ক্যান্টিলিভার পার্কিং করো, সেখানে একটা ছেলেকে দাঁড় করাতে পারো। আমি বলছি একটা বিধানসভা এগুলো করবার জন্য, কিন্তু তুমি যদি, দুর্ভাগ্যটা হচ্ছে এগুলো করবার জন্য দরকার হচ্ছে পড়াশোনা, দরকার পরিকল্পনা, কিন্তু এরা বলতে বোঝে পয়সা, এবং ইট ইজ অ্যাপ্লিকেবল টু এভরিবডি। ধরে নাও আমার এখানে আনফর্চুনেটলি সল্ট লেক হচ্ছে গিয়ে নথিভুক্ত একটা ওল্ড এজ হোম, কারণ এখানে ম্যাক্সিমাম ছেলে মেয়ে বাইরে চাকরি করে এবং এখানে বয়স্ক মানুষরা থাকে। আবার সল্ট লেকে সব থেকে বেশি সংখ্যক ডাক্তাররা থাকে। আমার যে হাউ বিল্ডিংগুলো আছে, সেই হাউ বিল্ডিংগুলোকে কাজে লাগিয়ে এখানকার বাসিন্দা ডাক্তারদেরকে, যাদেরকে দেখাতে আমি অ্যাপোলো বা মেডিকেলে যাচ্ছি, আমার পাড়াতে আমি দেখাতে পারি, ওই 500 টাকা ভিজিট এঁকে দিতে পারি। যে আমাকে প্রত্যেক মাসে সুগার টেস্ট করাতে একটা বেসরকারি সংস্থার কাছে যেতে হয়, তার জায়গায় আমার বিধাননগর মহকুমা হাসপাতাল এবং সাউথ দমদম মিউনিসিপ্যালিটির আন্ডারে যে হাসপাতাল আছে, সেই হাসপাতালের সঙ্গে একটা হাব অ্যান্ড স্পোক মডেলে আমি এখান থেকে স্বাস্থ্য পরিষেবা দিতে পারি। আমার এখানকার ছেলেদেরকে প্যারামেডিক্সে শিক্ষা দিই, অর্থাৎ ব্লাড নেওয়া, ইসিজি মাপা, কারণ এটা দরকার, এটা রিকোয়ারমেন্ট, এটার জন্যই তারা হয়তো ডক্টর লালে যাচ্ছে, তারা হয়তো অন্য কোথাও যাচ্ছে। তাহলে রাজ্য সরকার বা রাজ্যের স্বাস্থ্য দপ্তর একটু পরিকল্পনা করলে এটা সম্ভব। সেই হাউ বিল্ডিংটা এখন সন্ধ্যেবেলা মদ খাওয়ার জায়গা, অর্থাৎ কর্মসংস্থান করবার জন্য সবসময় যে তোমাকে বেশি ইনভেস্টমেন্ট দিতে হবে তা নয়। হ্যাঁ, তুমি এটা বলতে পারো যে এটা করে দাদা কজনের হবে, 100 জনের হবে, 500 জনের হবে। একটা বিধানসভায় 100 জন 500 জনের হবে। আমার 294টা বিধানসভা আছে, সব বিধানসভায় আমি এই একই প্রোটোটাইপ করতে পারি।
এবং সেটা একটা বিকল্প। আমি এটাই একমাত্র কর্মসংস্থান বলছি না, এটা শুরু তো হোক। যে ছেলেগুলো আজকে বসে আছে বা যেই ছেলেগুলো দুর্ভাগ্যবশত সিন্ডিকেটের অংশ হয়ে যাচ্ছে, তার কাছে বিকল্প নেই বলে সরকার উদ্যোগী হলে তার কাছে আসবে, এবং এইগুলো নিয়ে আমরা রাজ্যের মানুষের কাছে বা এগুলো নিয়ে আমি আমার ভোটারের কাছে গেছিলাম, সেই ভোটার আমাকে বিশ্বাস করেনি। তাদের কাছে সেই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডারটা গুরুত্বপূর্ণ ছিল। আমি আবারও বলছি, আপনার পয়সা থেকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়াতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু একটা সরকারের কোনো লক্ষ্মীর ভাণ্ডারটাই একমাত্র উদ্দিষ্ট হতে পারে না। আমার সহনাগরিক যার আর্থিক অবস্থা ভালো নয় তাকে নিশ্চয়ই লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে, নিঃসন্দেহে দেওয়া হবে, বাকি সব রাজ্যে হচ্ছে। কিন্তু সব রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার পাশাপাশি এই পরিকল্পনাগুলো করার একটা চেষ্টাও হচ্ছে। সেই চেষ্টাটা আমাদের এখানে পাওয়া যাচ্ছে না, এবং পাওয়া যাওয়ার কথাও নয়। আপনার রাজ্যের নেতা যদি হুমায়ুন কবির হয়, আপনার রাজ্যের নেতা যদি শুভেন্দু অধিকারী হয়, যারা বাজেট অধিবেশনে, যে অধিবেশনটার আসল উদ্দেশ্য আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, যে সামনের বছর নির্বাচন আছে, নির্বাচনের আগে শেষ বাজেট, সেখানে এই আলোচনাগুলো হওয়ার কথা ছিল যে আপনার ট্যাক্সের টাকায় আপনার জন্য কি পরিকল্পনা করা হচ্ছে। সেটা না হয়ে কি হয়েছে, কে কত বড় হিন্দু আর কে কত বড় মুসলিম, কে কাকে চ্যাংদোলা করে ফেলবে আর কে কাকে রেজিনগরের বাইরে ঢুকতে দেবে না। রাম মন্দির হচ্ছে যখন, আমার এখানে বাবরি মসজিদ হবে না কেন, এটা নিয়ে আমার আলোচনা হচ্ছে, এবং এই আলোচনাগুলোর মাঝখানে আপনার অধিকারটা ভাবের ঘরে চুরি হচ্ছে। বারবার যে কথাটা আমি একটুখানি হয়তো কটাক্ষ করেই বলি, সকালে তৃণমূল, বিকেলে পদ্ম ফুল, দিনের শেষে আপনি এপ্রিল ফুল। মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে গিয়ে সেন্ট্রাল পার্কে দৌড়চ্ছেন না, বা একটা সবুজ পোস্টার রাখছেন কিনা সেটা নিয়ে রুদ্রনীল ঘোষ কটাক্ষ ভরা মিম শেয়ার করছে কিনা বা কবিতা লিখছে কিনা, তাতে আপনার ভবিষ্যৎটা বদলাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ, মমতা বন্দ্যোপাধ্যায় চোর, শুভেন্দু অধিকারী সাম্প্রদায়িক, সব ঠিক। আপনি ভাবুন আপনার কোনটা করলে ভালো হবে। সামনের বছর এই দাবিগুলো নিয়ে আবার আমরা আপনাদের কাছে যাব। আপনারা প্রশ্ন করতে পারেন যে কংগ্রেস, সিপিএম বা এদেরকে তো রাস্তায় দেখা যায় না। রাস্তায় কি করতে দেখা যাবে? হাতে দা নিয়ে একজন প্রাক্তন সাংসদ গতকাল নাকি একটা মেলায় গিয়ে দা কিনেছে, সেটা একটা খবর, এবং সেটা নিয়ে আমার বন্ধু, আমার ছোট ভাই তরুণজ্যোতি তিওয়ারি দা নিয়ে একটা ক্রিপ্টিক পোস্ট করেছে, সেটা নিয়ে আবার দেবাংশু পাল্টা লিখেছে। আপনারা ভাবতে পারছেন? মানে একদল প্রশ্রয় দিচ্ছে, আরেক দল প্ররোচনা দিচ্ছে, রামনবমীকে সামনে রেখে আপনাকে উত্তেজিত করার চেষ্টা করছে। বিশ্বাস করুন, বন্দুকের গুলিতে বা এই দায়ে এই নেতাদের বাড়ির কোনো লোক মারা যায় না। কোনো এক ইমামের ছেলে মারা যায়, কোনো এক পুরোহিতের মেয়ে মারা যায়। দিনের শেষে এটা বুঝুন, এটা বোঝার চেষ্টা করুন। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।